দেখো এস্টারিফিকেশন বিক্রিয়া বা এস্টারিভবন বিক্রিয়া। এস্টারিভবন বিক্রিয়া কি? যখন এই অ্যালকোহলের হাইড্রোজেনটা তোমার প্রতিস্থাপিত হয়ে RCOR বা COR ড্যাশ এরকম গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হবে, তখনই আমরা সেই জাতীয় বিক্রিয়াকে বলি এস্টারিফিকেশন রিঅ্যাকশন। তাহলে এস্টারিভবন বিক্রিয়া অ্যালকোহলের ক্ষেত্রে বিভিন্ন যৌগের সঙ্গে বিক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। যেমন ধরো আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তুমি একটা অ্যালকোহল নাও আর একটা কার্বক্সিলিক অ্যাসিড নাও, দিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হলে দেখা যায় যে অ্যালকোহল থেকে হাইড্রোজেন পরমাণু আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH মূলক একটা জলের অণু হিসাবে নির্গত হয়েছে। তার ফলে তৈরি হবে কি ROC ডবল বন্ড O R। তাহলে এই জাতীয় বিক্রিয়াকে আমরা বলবো এস্টারিভবন বিক্রিয়া। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো তুমি নিলে CH3CH2OH প্লাস CH3COOH। তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যালকোহল। এবার গাঢ় স্টেশন দিলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH মূলক বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে CH3CH2O COCH3। তাহলে এটাকে আমরা বলছি ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। তাহলে এরকম আমাদের হাইড্রোজেন গ্রুপটা একটা COR গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে তুমি যে কোনো অ্যালকোহল নাও, ধরো তুমি CH3OH নিলে, তার সঙ্গে দিয়ে দিলে কি CH3COOH, তাহলে এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে গেল গাঢ় স্টেশন উপস্থিতিতে। তাহলে তৈরি হবে কি CH3C ডবল বন্ড O CH3 ঘুরিয়ে লিখলাম, এই অণুটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, যা ইচ্ছা। তাহলে এটার নাম হবে মিথাইল অ্যাসিটেট। তাহলে এরকম এস্টার যৌগ তৈরি হচ্ছে, মিথাইল অ্যাসিটেট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH যে বেরোচ্ছে তা আমরা প্রমাণ করব কি করে যে এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহল থেকে হাইড্রোজেনটাই যাচ্ছে আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যে OH মূলকটাই আসছে, তা আমরা প্রমাণ করব কি করে? তা দেখো এটা প্রমাণ করা যায় সহজেই। তুমি ধরো একটা এরকম নিলে ROH আর নিলে HOC ডবল বন্ড O R ড্যাশ। এবার এখানে ধরো একটা অক্সিজেনকে মার্কিং করে দিলাম, এটা রেডিও আইসোটোপ ভরে দিলাম। অক্সিজেন তো সাধারণত O16 হয়, কিন্তু আমরা কি করলাম O18 যুক্ত একটা হাইড্রোজেন এই অক্সিজেন অ্যালকোহলে বসিয়ে দিলাম। দিয়ে আমরা যখন প্রোডাক্ট পাচ্ছি, প্রোডাক্টে দেখা যাচ্ছে ROC ডবল বন্ড O R ড্যাশ, এই যে যৌগটা তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই এস্টারের মধ্যেই O18 অক্সিজেনটা থেকে যাচ্ছে আর তোমার এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো যদি বিক্রিয়াটা এরকম ভাবে হতো যে এখান থেকে OH আর এখান থেকে H বেরোতো, তাহলে H2 এর মধ্যে চলে আসতো O18, কিন্তু তা তো আসছে না। দেখা যাচ্ছে কি জলের অণুর মধ্যে O18 নাই, তার পরিবর্তে এস্টারের মধ্যে O18 আসে। তাহলে আমরা এই যে ভাবছি যে জল থেকে অ্যালকোহল থেকে OH আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে H বেরোচ্ছে, সেটা কিন্তু ভাবনাটা ভুল হয়ে গেল। তাহলে বাস্তবে যদি আমার H আর OH এখান থেকে বেরোই, তবেই আমরা দেখব কি O18 অক্সিজেন এই এস্টারের মধ্যে থাকবে আর এই অংশটা জলের অণু হিসাবে নির্গত হবে। তাহলে
আমরা এখান থেকে বলতে পারি যে অ্যালকোহল অণু থেকে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু এবং কার্বক্সিলিক অ্যাসিড অণু থেকে OH মূলকটা এই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা নিরোধিত হচ্ছে। তাহলে মাথায় রাখবে, অ্যালকোহল থেকে H পরমাণু ও কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH মূলক নিউটন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যাই হোক, আমাদের আরো বিভিন্ন রকমের স্পেসিফিকেশন আছে। দেখো, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া আর OH আর COCl বা আর্দাসিওসিএল, তাহলে এই জাতীয় যৌগকে আমরা বলবো অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড এবার এটার সঙ্গে যদি আমরা পিরিডিন দিয়ে দিই, তাহলে দেখা যায় এখান থেকে H আর এখান থেকে Cl বেরিয়ে যায়। তাহলে এখান থেকে H আর এখান থেকে Cl বেরিয়ে গেলে থাকছে কি R-CO ও R, তাহলে এটাকে আমরা বলবো কি এস্টার। তাহলে আমরা উদাহরণ হিসেবে ধরে নিলাম CH3CH2OH প্লাস CH3COCl। তাহলে কি দেখবো, এখান থেকে H আর এখান থেকে Cl বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে CH3CO ও CH2CH3 বা ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এছাড়াও দেখো, আমরা যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলেও এস্টারিফিকেশন রিঅ্যাকশন ঘটে। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড অ্যানহাইড্রাইড এর সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ হচ্ছে এরকম যদি যৌগ হয় তাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। এর সঙ্গে যদি আমরা একটা অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই ROH, তাহলে দেখা যায় অ্যাসিড অ্যানহাইড্রাইড আর অ্যালকোহলের হাইড্রোজেন এর মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে। রিঅ্যাকশনের ফলে আমরা এখানে পিরিডিন দিয়ে দিলাম, তৈরি হবে RC ডবল বন্ড OR প্লাস RC ডবল বন্ড OH। তাহলে এখানেও দেখো তৈরি হচ্ছে এস্টার আর কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এস্টারিফিকেশন করতে পারছি, অর্থাৎ এস্টার গঠন হচ্ছে। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয় তাহলেও এস্টারিফিকেশন বিক্রিয়া সংঘটিত হয়। উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি CH3CH2OH প্লাস CH3C ডবল বন্ড OC ডবল বন্ড OCH3, ইথানল। আর এই
এই অ্যানহাইড্রেটকে বলে অ্যাসিটিক অ্যানহাইড্রেট। তাহলে এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইট। তাহলে এদের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় পিরিডিন দেওয়া হয় মাধ্যমে, তাহলে এখান থেকে H আর এখান থেকে CH3 বলো অংশটা বেরিয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি CH3C ডবল বন্ড O CH2CH3 প্লাস CH3C ডবল H। তাহলে দেখো এক্ষেত্রে তৈরি হচ্ছে ইথাইল অ্যাসিটেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যাসিটেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বিভিন্ন বিকারক তোমরা দেখলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই সমস্ত যৌগগুলোর সঙ্গে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়ায় তাহলে তৈরি হচ্ছে কি এস্টার। এবার দেখো এই এস্টার গঠনের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা আলোচনা করব। এস্টারিফিকেশন বিক্রিয়ার সাহায্যে আমরা একটি অ্যালকোহল অণুতে OH গ্রুপের সংখ্যা গণনা করতে পারি। OH গ্রুপের সংখ্যা আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারি যেখানে কতগুলো OH মূলক উপস্থিত আছে। দেখো কিভাবে, ধরো তুমি একটা এরকম অ্যালকোহল নিলে CH3OH, তার সঙ্গে তুমি এস্টারিফিকেশন দিতে হয় এরকম বিক্রিয়া ঘটালে, তাহলে কি পেলাম CH3OC ডবল বন্ড OCH3 প্লাস H2O। তাহলে এখানকার একটা OH মূলক প্রতিস্থাপিত হচ্ছে OCOCH3 দ্বারা। কি বললাম, একটা অ্যালকোহলের OH মূলক সাবস্টিটিউটেড হয়ে যাচ্ছে এস্টারিফিকেশন করলে OCOCH3 দ্বারা। তাহলে একটা OH মূলকের আণবিক গুরুত্বের কন্ট্রিবিউশন হচ্ছে 17, অক্সিজেনের 17, হাইড্রোজেনের 1, তাহলে 17 আণবিক গুরুত্ব একটা OH মূলকের জন্য আমরা দেখতে পাই। আর যখনই এস্টারিফিকেশন হয়ে গেল তখন এখানে আণবিক গুরুত্ব এই গ্রুপটার জন্য কত হবে দেখো, দুটো অক্সিজেন 32, দুটো কার্বন 24, তিনটে হাইড্রোজেন, তাহলে কত আসছে 4 আর 3 7 আর 2 9 59। তাহলে যখনই এস্টারিফিকেশন হচ্ছে তখনই আমরা দেখছি যে 17 আণবিক গুরুত্বের কন্ট্রিবিউটিং OH গ্রুপ রিপ্লেস হয়ে যাচ্ছে 59 কন্ট্রিবিউটিং একটা মূলক দ্বারা। তাহলে একটা OH গ্রুপ থাকলে সেটা যখন এস্টারিফিকেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাহলে আণবিক গুরুত্ব বৃদ্ধি হচ্ছে 59 মাইনাস 17 মানে 42। তাহলে মাথায় রাখবে যে কোনো অ্যালকোহলের ক্ষেত্রে যদি একটা করেও অন্তত OH গ্রুপ থাকে সেটাকে যদি এস্টারিফিকেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করায় তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ার পরে আণবিক গুরুত্ব 42 একক করে বাড়বে প্রত্যেকটা OH গ্রুপের জন্য। তাহলে এখন কোনো একটা অ্যালকোহল অণুতে কতগুলো OH গ্রুপ আছে সেটা আমরা কি করে পাবো, যে অ্যালকোহলটার প্রাথমিক ওজন কত আমি দেখব, এস্টারিফিকেশন করার পরে ওজন কতটা হলো সেটা আমি দেখব। তাহলে ওজনের বৃদ্ধি কতটা সেটা আমি যদি ক্যালকুলেট করে নিতে পারি তাহলে সেই বৃদ্ধিটাকে যদি আমরা 42 দিয়ে ভাগ করি তাহলেই ওই অ্যালকোহল অণুর মধ্যে কতগুলো OH মূলক আছে সেটা ক্যালকুলেট করা যায়। যেমন ধরো গ্লুকোজের
180 এস্টারি ভবনের পর আণবিক গুরুত্ব হয় 390। গ্লুকোজ অণুতে OH গ্রুপের সংখ্যা কত? তাহলে দেখো আণবিক গুরুত্ব বৃদ্ধি কত? আণবিক গুরুত্বের বৃদ্ধি আমরা পাচ্ছি কি 390 মাইনাস 180, তার মানে 210। আর একখানা OH মূলক যখন এস্টারিফিকেশনের দ্বারা কনভার্ট হয়ে যাচ্ছে তখন আণবিক গুরুত্ব বাড়াতে সাহায্য করছে কত ইউনিট? 42 একক। আগেই আমরা দেখলাম। তাহলে এখন কতগুলো OH মূলক এই অ্যালকোহল অণুর মধ্যে আছে কি করে পাবো? ওই 210কে যদি আমি 42 দিয়ে ভাগ করে দিই তাহলেই OH গ্রুপের সংখ্যা গণনা করা যাবে। তাহলে আমরা বলতে পারি OH গ্রুপের সংখ্যা 210 ভাগ 42 সমান 5। তার মানে অ্যালকোহল অণুর মধ্যে গ্লুকোজ অণুর মধ্যে তোমার 5খানা OH মূলক উপস্থিত আছে এবং বাস্তব ক্ষেত্রে তাই হয়। আমরা যদি গ্লুকোজের স্ট্রাকচার দেখি, গ্লুকোজের স্ট্রাকচার হচ্ছে এরকম: CH2OH CHO HOH OH HOH HOH CH2OH। তাহলে দেখো 5খানা আমার OH মূলক আছে, 1 2 3 4 5 এবং আণবিক সংকেত দেখো 1 2 3 4 5 6টা কার্বন C6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হাইড্রোজেন, 1 2 3 4 5 6 6টা অক্সিজেন। তাহলে C6H12O6 এটা কিন্তু গ্লুকোজের সংকেত এবং সেখানে আমরা দেখছি যে 5খানা OH মূলক এই যৌগটার মধ্যে উপস্থিত। নেক্সট দেখো আমরা আরো কিছু বিক্রিয়া দেখব যে বিক্রিয়াতে শুধুমাত্র OH মূলক অংশগ্রহণ করে। এখানে কিন্তু সক্রিয় হাইড্রোজেন অংশগ্রহণ করছিল এতক্ষণ, এবার আমরা দেখব OH মূলক অংশগ্রহণ করছে। তাহলে OH মূলকের জন্য রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো X গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এই বিক্রিয়াগুলো তোমরা আগের চ্যাপ্টারে দেখেছো যে হ্যালোজেন দিয়ে আমরা OH মূলককে প্রতিস্থাপন করে দিতে পারছিলাম। যেমন ROH এর সঙ্গে যদি আমরা PCl3 এর বিক্রিয়া করি তাহলে পেয়েছিলাম RCl প্লাস H3PO3। অর্থাৎ আমরা ধরো CH3OH তার সঙ্গে PCl3 বিক্রিয়া করলাম তাহলে তৈরি হবে CH3Cl প্লাস H3PO3। আবার ROH প্লাস PCl5 যদি করি তাহলে পাবো RCl প্লাস POCl3। যেমন আমরা CH3CH2OH এর সঙ্গে PCl5 এর বিক্রিয়া করলে CH3CH2Cl প্লাস POCl3। আবার দেখো ROH এর সঙ্গে যদি আমরা SOCl2 এর বিক্রিয়া করি তাহলে পেয়েছিলাম RCl প্লাস SO2 প্লাস H2O। তাহলে সরি H2O হবে না, এখানে H আছে Cl আছে, তার মানে HCl হবে।
HCl। তাহলে আর OH এর সঙ্গে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যালকিল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড এবং HCl তৈরি হচ্ছে। যেমন আমরা CH3CH2OH তার সঙ্গে যদি SOCl2 বিক্রিয়া করি তাহলে পাবো CH3CH2Cl প্লাস SO2 প্লাস HCl। তাহলে এই বিক্রিয়াগুলো H দ্বারা যে প্রতিস্থাপন, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের কাছে নতুন নয়। এই বিক্রিয়াগুলো তোমরা অলরেডি আগের চ্যাপ্টারে হ্যালো অ্যালকেন প্রস্তুতির সময় দেখেছিলে। তাহলে এই বিক্রিয়াগুলো সরাসরি কার জন্য ঘটছে? OH মূলকের জন্যই বিক্রিয়াটা ঘটছে। এছাড়াও দেখো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এই OH মূলককে আমরা NH2 গ্রুপ দিয়েও তাড়াতে পারি। কিরকম? তুমি যদি অ্যালকোহল নাও, তার সঙ্গে অ্যামোনিয়া, আর এখানে দিতে হবে অ্যালুমিনা Al2O3 আর 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে দেখা যাবে যে তোমার OH মূলকটা একটা NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে তৈরি হবে RNH2। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, আর বাকিটা তোমার জলে পরিণত হয়ে প্লাস H2। তাহলে আমরা যদি নিই CH3 CH2OH প্লাস NH3 দিয়ে Al2O3 আর 350 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তৈরি হবে কি CH3CH2NH2 প্লাস H2। তো দেখো এই ফাংশনাল গ্রুপের চেঞ্জগুলো লক্ষ্য রাখতে হবে। এই ফাংশনাল গ্রুপের চেঞ্জগুলো ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখবে আমরা আগে একদিন পড়েছিলাম যখন অ্যালকোহলের প্রস্তুতি পড়ছিলাম, এই RNH2 কে যদি আমরা HNO2 বা NNO2 ডাইলুট HCl দিয়েছিলাম, তখন কি দেখেছিলে যে NH2 গ্রুপটা প্রতিস্থাপিত হয়েছিল OH মূলক দ্বারা, আর এখানে দেখো তার ঠিক উল্টো, OH মূলকটা প্রতিস্থাপিত হচ্ছে NH2 গ্রুপ দ্বারা। সেক্ষেত্রে আমাদের রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়া এবং অ্যালুমিনা, তার সঙ্গে তাপ। তাহলে এই যে বিক্রিয়াগুলো আমরা তখন আলোচনা করলাম, এই বিক্রিয়াগুলো কিন্তু সবই OH মূলকের জন্য রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো যে রাসায়নিক বিক্রিয়াগুলো আসবো সেখানে দেখব কি অ্যালকোহলের OH গ্রুপ এবং অ্যালকিল গ্রুপ উভয়ই অংশগ্রহণ করছে। নেক্সট যেটা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলের OH গ্রুপ ও অ্যালকিল গ্রুপ উভয়ই অংশগ্রহণ করে। তাহলে অ্যালকোহলের OH গ্রুপ অংশগ্রহণ করবে, আবার অ্যালকোহলের যে R গ্রুপ আছে সেই গ্রুপটাও অংশগ্রহণ করবে। তো এখানে আমরা প্রথম যে বিক্রিয়াটা পড়ব সেটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। দেখা যায় অ্যালকোহলের OH মূলক আর অ্যালকিল গ্রুপের যে হাইড্রোজেন, এদেরকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয়, টেম্পারেচার বিভিন্ন আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে টেম্পারেচার আলাদা আলাদা দেখব, এবং H2SO4-এরও বিভিন্ন মাত্রা আছে, কোথাও খুব গাঢ় ব্যবহার করা হয়, কোথাও ধরো তুলনামূলকভাবে লঘু ব্যবহার করা হয়। সেগুলো আমরা আলোচনা করছি, কেন বেশি ব্যবহার করা হয়, তীব্র কেন, গাঢ় কেন, লঘু, সেগুলো আমরা আলোচনা করছি। তা মোটের উপর রিয়েজেন্ট হচ্ছে গাঢ় H2SO4 হিট অথবা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড তার সঙ্গে তাপ, যে কোনো একটা দেওয়া হলে মূলত দেখা যায় এখান থেকে H আর OH মূলক বেরিয়ে যায়। এটা কিন্তু তোমাদের কাছে নতুন খুব একটা নয়, কারণ এই বিক্রিয়াটাও তোমরা অ্যালকিন প্রস্তুতিতে গত বছর দেখেছিলে ক্লাস 11-এ, যে অ্যালকিন প্রস্তুতির সময় অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত হয়।
এক্ষেত্রে আমরা দেখব কি সি ডবল বন্ড সি, এরকম অ্যালকিন যৌগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে অ্যালকোহলের যদি নির্দন করানো হয় তাহলে অ্যালকিন প্রস্তুত হবে। এখন বিষয় হচ্ছে অ্যালকোহল তো বিভিন্ন রকমের হয়, তা বিভিন্ন রকমের অ্যালকোহল থেকে বিভিন্ন রকমের অ্যালকিন প্রস্তুত করা যেতে পারে। যেমন ধরো তুমি নিলে CH3CH2OH, তুমি নিলে CH3OH, তুমি নিলে CH3CH3OH। তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে তিনটে অ্যালকোহল যেহেতু ভিন্ন, এদের সবার ক্ষেত্রে H2SO4 তাপ দেব, কিন্তু এই তাপের মান এবং H2SO4-এর গাঢ়ত্ব এটা কিন্তু পরিবর্তনশীল। দেখো যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই তাহলে দিতে হবে গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বা যদি অ্যালুমিনা নাও তাহলে Al2O3 তার সঙ্গে 350 ডিগ্রি সেলসিয়াস, Al2O3 প্লাস 350 ডিগ্রি সেলসিয়াস, এটা অথবা এটা। তাহলে তৈরি হবে কি CH2 ডবল বন্ড CH2 প্লাস H2। তাহলে এখান থেকে OH পাশের কার্বন থেকে H বেরিয়ে গেল, দিয়ে অ্যালকোহল অণু থেকে অ্যালকিন পরিণত হলো। এবার তুমি যখনই সেকেন্ডারি অ্যালকোহল নিচ্ছ তখন দেখা যাবে আর গাঢ় H2SO4 ব্যবহার করার দরকার নাই, তখন 80% গাঢ় H2SO4 এবং উষ্ণতা 170 ব্যবহার করার দরকার নাই, মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করলেই হবে। অন্যদিকে অ্যালুমিনা প্রস্তুত করা, অ্যালুমিনা যেটা ব্যবহার করবে সেটা Al2O3 এর সঙ্গে টেম্পারেচারও যথেষ্ট কমে গিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া করবে। তখন তৈরি হবে CH3CH ডবল বন্ড CH2। আর যখন তুমি টার্সারি নিচ্ছ, টার্সারি নিলে কি হচ্ছে তোমার, আচ্ছা এখানটায় বলে দিই কি হলো, এখান থেকে OH আর পাশের কার্বন থেকে H, সেটা এই পাশেরও নিতে পারো এই পাশেরও নিতে পারো। তুমি যদি এই পাশেরটা দেখাও তাহলে এখান থেকে জল বেরিয়ে গিয়েছে, তাহলে এই ধারে ডবল বন্ড চলে এসেছে। আর এখান থেকে জল বেরিয়ে যাবে, দিয়ে ডবল বন্ড চলে আসবে। এক্ষেত্রে টেম্পারেচার দেখা যায় অনেকটা কমিয়ে দিতে হচ্ছে, অ্যাবাউট 85 ডিগ্রি। আর গাঢ় সালফিউরিক অ্যাসিডটাও যথেষ্ট লঘু, 20% H2SO4 আর তার সঙ্গে 85 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিতে পারো। আর অন্যদিকে যদি Al2O3 ব্যবহার করো তাহলে টেম্পারেচার যথেষ্টই কম, 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে দেওয়ার প্রয়োজন আছে। তাহলে এখান থেকে HOH বেরিয়ে গেলে তৈরি হবে কি CH3 ডবল বন্ড CH2। তাহলে সবগুলোতেই অ্যালকিন প্রস্তুত হচ্ছে, কিন্তু দেখো টেম্পারেচার এবং গাঢ় H2SO4 এর যে মাত্রা সেটা আস্তে আস্তে কমছে। তাহলে কেন কমছে সেটা আমরা লক্ষ্য করি। এর মেকানিজমটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, খুব সহজ। তাহলে ধরো আমি এরকম একটা টার্সারি অ্যালকোহল নিয়ে উদাহরণটা আলোচনা করছি। তাহলে যেহেতু H2SO4 দেওয়া হচ্ছে তার মাধ্যমে H+ আয়ন আছে, এবার H+ আয়ন থাকলে অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন সে গিয়ে কি করবে H+ টার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে তৈরি হচ্ছে কি CH3C CH3OH2 CH3। এবার আমরা দেখছি কি এইটা তৈরি হওয়ার পরে এখানে একটা কার্বোক্যাটায়ন গঠন হচ্ছে। জলের অণুটা বেরিয়ে গেল,
এরকম একটা জলের অণু বেরিয়ে গেল। বিষয়টা হচ্ছে এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরেই বিক্রিয়াটা নির্ভর করে কতটা দ্রুত হবে। তা দেখো টারসিয়ারি ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটা হাইলি স্টেবল, তোমরা বুঝতে পারছো, কারণ নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেশি হবে। প্রাইমারি বা সেকেন্ডারি ক্ষেত্রে স্টেবিলিটি যথেষ্টই কম, সেকেন্ডারি ক্ষেত্রে থেকে কম, প্রাইমারি ক্ষেত্রে আরো কম। তার জন্যই উষ্ণতা এবং সালফিউরিক অ্যাসিডের যে গাঢ়ত্ব সেটা ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। পরবর্তী ধাপে কি হবে? এই যে কার্বোক্যাটায়ন গঠন হয়েছে, এই কার্বোক্যাটায়নের একখানা হাইড্রোজেন জলের অণু দ্বারা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি CH3C CH3 ডাবল বন্ড CH2 প্লাস H3O প্লাস। তাহলে দেখো এই কৌশলটা দ্বারা অ্যালকোহলের নির্দন হচ্ছে। এবার প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি সবার ক্ষেত্রে একইভাবে নির্দন ঘটবে। আর দেখা যাচ্ছে কি যে তোমার প্রাইমারি ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবথেকে কম, সেকেন্ডারি ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি, আর টারসিয়ারি ক্ষেত্রে আরও বেশি। যেহেতু টারসিয়ারি ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব খুব বেশি, তার জন্য আমরা দেখব কি অ্যালকোহল নির্দনে গাঢ় স্টেশন যখন ব্যবহার করছি তখন তার গাঢ়ত্ব এবং উষ্ণতা উভয়ই পরিবর্তন হচ্ছে। তবে দেখো এই অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপাদনের সময় অনেক সময় রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্টও হয়। দেখো আমরা একটু উদাহরণ আলোচনা করব। ধরো নিলাম CH3 CH2C CH3 H CH2 OH। এবার তুমি এখানে গাঢ় স্টেশন করতে দিবে, তাহলে তুমি সিম্পলি ভাবছো কি যে আমার এখান থেকে OH আর এখান থেকে H চলে যাবে, তাহলে আমার এই প্রোডাক্ট তৈরি হবে CH3 CH2C CH3 ডবল বন্ড CH2, এই যৌগটা তৈরি হবে, তাই ভাবছো তুমি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু খুবই কম পরিমাণে হয়, গৌণ যৌগ হিসাবে উৎপন্ন হয়। মুখ্য যৌগ হিসাবে এটা উৎপন্ন হয়ে যায় CH3 CH ডবল বন্ড CH CH3 CH3 এরকম মুখ্য যৌগ হিসাবে। তাহলে এই যে ঘটনাটা, সরি এখানে একটা হাইড্রোজেন হবে না, এখানে কার্বনের যুক্ততা পার হয়ে যাচ্ছে, এরকম একটা তৈরি। তাহলে এটা হয়ে যাচ্ছে মুখ্য। তাহলে এটা কি হচ্ছে, একটা রিঅ্যারেঞ্জমেন্ট এখানে ঘটছে। তাহলে কিভাবে ঘটছে কৌশলটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা CH3 CH2 CH CH3 CH2 OH নিয়েছি, যেই H+ দিব অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে CH3 CH2 CH CH3 CH2 OH2+। এবার OH2+ থেকে জল বেরিয়ে গেল, তাহলে তৈরি হবে CH3 CH2 CH CH3 CH2+ জল। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা গঠন হলো, এই কার্বোক্যাটায়নটা আদৌ স্থায়ী কিনা সেটা দেখতে হবে। দেখো খুব একটা বেশি স্থায়ী নয়, তার কারণ এখানে আলফা হাইড্রোজেন একখানাই আছে। তখন দেখা যায় এখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করে যাবে, তাহলে যেই হাইড্রোজেন স্থানান্তরণ হলো তৈরি হয়ে গেল CH3 CH2C CH3+ CH2H। তাহলে দেখো এই কার্বোক্যাটায়ন যেটা গঠন হলো সেটা কিন্তু অনেক বেশি স্থায়ী, কারণ নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি। তাহলে আমরা দেখব কি ইকুইলিব্রিয়ামটা
এই ব্যাক সাইডে কম যাবে, এই ধারে বেশি চলে আসবে, এই ধারে কম যাবে। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দ্বারা নির্ধারিত হচ্ছে। তাহলে এটা তৈরি হলো। পরবর্তীতে দেখব যে তোমার হাইড্রোজেন বেরিয়ে যাবে আর প্রোডাক্ট ফর্মেশন হবে। তখন আমরা দেখছি এখান থেকে একটা হাইড্রোজেন, এই যে জলের অণু বেরিয়ে গিয়েছিল, জলের অণু এই হাইড্রোজেনটাকে টেনে নিল আর এখানে ডাবল বন্ড ফর্মেশন হলো। তাহলে চলে আসছে CH3 CH ডাবল বন্ড C CH3 CH3 প্লাস H3O প্লাস। তাহলে দেখো এইরকম কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট আমরা এক্ষেত্রে লক্ষ্য করছি। তাহলে কৌশলগুলো বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে কোন গ্রুপের উপস্থিতি আছে সেটাও বুঝতে হবে। একই রকম ভাবে যদি তোমার এখানে হাইড্রোজেন না থাকে তাহলে এখানে একটা CH3 থাকতো, তাহলে কি হতো, এই কার্বোক্যাটায়ন গঠন যখন হতো সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা CH3 গ্রুপের শিফটিং হয়ে যেত। তাহলে CH3 গ্রুপে যদি শিফটিং হয়ে যেত তাহলে তোমার তৈরি হতো কি, এইখানে একটা CH3 চলে আসতো, তারপরে এখান থেকে বেরিয়ে যেত, তাহলে তোমার এখানে তৈরি হয়ে যেত কি CH2 CH3। তাহলে এরকম শিফটিং গুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে যে কোন ক্ষেত্রে শিফটিং হচ্ছে কোন ক্ষেত্রে শিফটিং হচ্ছে না। তার কারণ এখানে যে স্থায়িত্ব সেটা নির্ভর করছে তোমার কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে রাসায়নিক বিক্রিয়ার হারগুলো নির্ভর করে। এছাড়াও দেখো আমাদের আরেক ধরনের বিক্রিয়া এখন আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ বিক্রিয়া। অ্যালকোহলের জারণ, এই জারণের জন্য আমাদের জারক পদার্থ প্রয়োজন। জারক পদার্থ হচ্ছে যারা জারিত করবে। জারক পদার্থ হিসেবে আমরা ব্যবহার করতে পারি K2Cr2O7, তার সঙ্গে গাঢ় ইষ্টসফরের মিশ্রণ, বা Na2Cr2O7 তার সঙ্গে ইষ্টসফরের মিশ্রণ। এরকম বিভিন্ন ধরনের জারক পদার্থ, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ক্ষারীয় দ্রবণ, তারপরে লঘু নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত দ্রবণকে আমরা ব্যবহার করি। তাহলে কি কি করলাম, Na2Cr2O7 তার সঙ্গে ইষ্টসফর, বা ধরো KMnO4 তার সঙ্গে NaOH, বা ধরো K2Cr2O7 গাঢ় ইষ্টসফর, K2Cr2O7 তার সঙ্গে ইষ্টসফর, বা ধরো লঘু নাইট্রিক অ্যাসিড HNO3 ডাইলুট HNO3, এই সমস্ত পদার্থগুলো এখানে জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। জারক পদার্থগুলোকে জেনারেলি এরকম ও সাইন দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় বিক্রিয়ায় তীরের মাথায় দেখা গেল ও সাইনটা বসানো আছে, তার মানে বুঝতে হবে যে এখানে জারক পদার্থ উপস্থিত আছে। দেখো আমাদের অ্যালকোহলও বিভিন্ন রকমের আছে। RCH2OH প্রাইমারি অ্যালকোহল, একে যদি আমরা জারক পদার্থ দিই প্রথম ধাপে এটা পরিণত হবে অ্যালডিহাইডে, আর পরবর্তী ধাপে এটা পরিবর্তিত হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা যদি CH3CH2OH তার জারণ দেখাই তাহলে প্রথমে হবে CH3CHO, তারপর হবে CH3COOH। তাহলে অ্যালকোহলের জারণে আমরা প্রথমে অ্যালডিহাইড, তারপরে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো আমরা আসি 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ। ধরো তুমি নিলে CH3CH OH CH3 2 ডিগ্রি অ্যালকোহল,
তাহলে এটাকে যদি জারিত করো, প্রথমে তৈরি হয়ে যাবে এটা একটা কিটোন কম্পাউন্ড। প্রথম ধাপে তৈরি হবে কিটোন কম্পাউন্ড, আর কিটোন তৈরি হওয়ার পরে পরবর্তী ধাপে দেখা যাবে এটা পরিবর্তিত হবে কার্বক্সিলিক অ্যাসিডে, এবং যদি 2 কার্বন না থাকে তাহলে সেটা কার্বন ডাই অক্সাইড। মানে কি, তোমার এটা একটা প্রতিসম কিটোন হয়েছে, এবার দেখা যাবে ফার্দার অক্সিডেশনে এই বন্ড ব্রেক করছে। তাহলে ফার্দার অক্সিডেশনে যখন এই বন্ড ব্রেক করবে, তাহলে এই ধারে 2 কার্বন, এই ধারে 1 কার্বন, তাহলে এই 2 কার্বনটা পরিণত হবে কার্বক্সিলিক অ্যাসিডে, আর এইখানে 1 কার্বন আছে, এটা পরিণত হয়ে গেল কার্বন ডাই অক্সাইড। কিন্তু যদি এধারে কার্বন সংখ্যা 1 এর বেশি থাকতো, তাহলে ওই অংশটাও আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডেই পরিণত হতো। কিন্তু যেহেতু এখানে একখানে দেখানো হয়েছে, তার জন্য আমরা দেখছি কি যে তোমার কার্বন ডাই অক্সাইড হচ্ছে। দেখো উদাহরণ বলি আরো। তুমি ধরো নিলে CH3CH OH CH2CH3, জারণ ঘটালে তৈরি হয়ে গেল CH3 CH2 C ডবল বন্ড O CH2 CH3। পরবর্তীতে জারণ ঘটালে এই অংশ বরাবর বন্ড ভাঙে। তাহলে এই অংশ বরাবর যদি বন্ড ভাঙে, তাহলে এই ধারে থাকলো 2 কার্বন, এই ধারে থাকলো 3 কার্বন। তাহলে এই অংশ বরাবর কেন ভাঙলাম? কারণ এটা হচ্ছে একটা প্রতিসম কিটোন। তুমি এধারেই ভাঙো আর ওধারেই ভাঙো, একই আছে। এধারে 3 কার্বন, এধারে 2 কার্বন, বা এধারে 3 কার্বন, এধারে 2 কার্বন, একই আছে। তার জন্য আমরা এর ছাড়া আলাদা কিছু করতে পারছি। তাহলে এধারে যেহেতু 3 কার্বন আছে, এখানে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, আর এধারে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। যদি 1 কার্বন থাকতো, যেমন এখানে 1 কার্বন থাকলে তখন সেটা কার্বন ডাই অক্সাইড হয়, আর 1 কার্বন যদি না থাকে, 1 এর বেশি থাকে, তখন সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড মলিকিউলেই কনভার্ট হয়ে যায়। এবার দেখো যদি এরকম এটা একটা অপ্রতিসম অ্যালকোহল, এটা যেমন প্রতিসম অ্যালকোহল, এটা প্রতিসম অ্যালকোহল, এটা কিন্তু অপ্রতিসম। তাহলে তার যদি জারণ ঘটাই, তাহলে তৈরি হচ্ছে কি এরকম। এর পরের ধাপে কি ঘটবে? কারণ এখানে কিন্তু দুখানা যৌগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এক হচ্ছে তুমি যদি এই বন্ড বরাবর ভাঙো, তাহলে এধারে 3 কার্বন, এধারে 1 কার্বন। আর যদি এই বন্ড বরাবর ভাঙো, তখন দেখা যাবে এধারেও 2 কার্বন, এধারেও 2 কার্বন। মাথায় রাখবে, যখনই অপ্রতিসম কার্বন থাকবে, অপ্রতিসম কার্বন বিশিষ্ট কিটোন তৈরি হবে, তখন ফার্দার অক্সিডেশনে তোমার যে ধারে অ্যালকিল গ্রুপটা কম আছে, সেই ধারেই CO গ্রুপটা চলে যাবে। অর্থাৎ এই ক্লিভেজটা হবে, এই ক্লিভেজটা হবে না। তাহলে যখনই দেখবে অপ্রতিসম কিটোন তৈরি হলো, এই অপ্রতিসম কিটোনের যে ধারে অ্যালকিল গ্রুপের সংখ্যায় কার্বন বেশি আছে, সে ধারে CO গ্রুপটা আসছে না, যে ধারে কম আছে অ্যালকিল গ্রুপে, সেই ধারে CO গ্রুপটা চলে গেল। তাহলে আমাদের এখানে তৈরি হচ্ছে CH3COOH প্লাস CH3COOH, দুটো কার্বক্সিলিক অ্যাসিড অণু গঠন হচ্ছে। এবার দেখো আমরা যদি টারসিয়ারি অ্যালকোহল নিই, CH3C CH3 CH3OH 3 ডিগ্রি অ্যালকোহল। এর জারণ ঘটালে তোমার অ্যালডিহাইডও হবে না, কিটোনও হবে না, পরিবর্তে দেখা যায় অ্যালকিন যৌগ তৈরি হয়ে যায়। এরকম অ্যালকিন যৌগ আমরা পেয়ে যাই। পরবর্তীতে এই অ্যালকিন যৌগ পুনরায় বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার পরে এই ডবল বন্ড বরাবর ভাঙে,
ডবল বন্ড বরাবর ভাঙলে তখন তোমার তৈরি হয়ে গেল 1 2 3 কার্বন বিশিষ্ট কিটোন, আর এধারে 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড। তারপরে পুনরায় অক্সিডেশন হবে, তারপরে তোমরা দেখেছো এটা প্রতিসম কিটোন, তাহলে আবার 1 বরাবর ভাঙবে, তাহলে এখানে হবে কার্বক্সিলিক অ্যাসিড, আর এই 1 কার্বন থাকলে সেটা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। এই জারণ কিন্তু অ্যালকোহলের খুব গুরুত্বপূর্ণ, কোন জাতীয় অ্যালকোহল আছে সেটা লক্ষ্য রাখতে হবে, সেইভাবে তোমাকে কিন্তু বিক্রিয়া করাতে হবে। নেক্সট দেখো আমাদের আরেক ধরনের বিক্রিয়া অ্যালকোহলের ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে ডিহাইড্রেশন বিক্রিয়া, সরি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া, ডিহাইড্রোজেনেশন কথার অর্থ হাইড্রোজেন অণু যদি নির্গত হয় তখন তাকে বলা হয় ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। দেখো এখানেও কিন্তু প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারির জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আমরা দেখতে পাই। যেমন আমরা প্রাইমারি অ্যালকোহল, এটাকে কপার 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হিট করো, তাহলে দেখা যায় ডিহাইড্রোজেনেশন, মানে এখান থেকে দুটো হাইড্রোজেন H2 ভেসে বের হবে, তাহলে কি তৈরি হলো CH3 C ডবল বন্ড OH, তাহলে কি পেলাম অ্যালডিহাইড, CH3 C ডবল বন্ড OH প্লাস H2। তাহলে মাথায় রাখবে প্রাইমারি অ্যালকোহল হলে সব সময় ডিহাইড্রোজেনেশন অ্যালডিহাইড হবে। যদি এরকম নাও সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যালকোহল নাও, অর্থাৎ এই কার্বনে একটাই হাইড্রোজেন আছে, তখন দেখা যাবে এইখান থেকে ডিহাইড্রোজেনেশন ঘটবে হাইড্রোজেন গ্যাস, তাহলে কি তৈরি হবে CH3C CH3, আর এই অক্সিজেনটা ডাবল বন্ড হয়ে গেল, তাহলে আমরা পেলাম কিটোন। তাহলে প্রাইমারি অ্যালকোহল ইথানল থেকে অ্যাসিটাইল অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল প্রোপানল 2 প্রোপানল থেকে হচ্ছে কিটোন হিসাবে অ্যাসিটোন। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল নাও, 3 ডিগ্রি যদি আমরা অ্যালকোহল নিই, তাহলে দেখো এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, এখানে যেরকম তোমরা কি পাচ্ছ পাশের হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এখানে তো পাশের কার্বন যেটা এই OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের সরাসরি কোনো হাইড্রোজেন নাই, এখানে কি OH যে কার্বন আছে সেই কার্বন থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, OH যে কার্বন আছে সেই কার্বনের হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু যে কার্বনের সঙ্গে OH যুক্ত আছে সেই কার্বনের সরাসরি কোনো হাইড্রোজেন নাই। তখন দেখা যায় হাইড্রোজেন নিজের তাই যেহেতু নাই, পাশের অ্যালকিল গ্রুপ থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিলে এবার কিন্তু ঘটে গেল ডিহাইড্রেশন, নিরুদন হয়ে গেল। তাহলে নিরুদন হলে কি তৈরি হবে CH3C CH3 ডবল বন্ড CH2, CH3C CH3 ডবল বন্ড CH2, তাহলে অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। এখানে পেয়ে গেলাম আমরা অ্যালকিন। তাহলে যাই হোক তোমাদের অ্যালকোহলের রাসায়নিক ধর্মগুলো আলোচনা হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ফেনলের রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়াগুলো অনেকগুলো পড়লাম আমরা, খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এখান থেকে আইডেন্টিফিকেশান, রূপান্তর ইত্যাদি কাজে কিন্তু বিক্রিয়াগুলো লাগবে।